এখনো আছে। তারপর লুঠতরা চতুর্দিকে হলো, দেশে একটা মানে মহামারী ফ্যামিন শুরু হলো। এবং ফ্যামিনে, ইয়েস, ফ্যামিনে অনেকে মনে করে এটা তো একটা আল্লাহর দেওয়া, এটা তো আমাদের করার কিছু না, ইয়েস। কিন্তু কোনো সাহায্য সামগ্রীর অভাব ছিল না দেশে। প্রচুর সাহায্য সামগ্রী আসছে বাংলাদেশে এই মানে দুর্দিনে 74-75-এ, কিন্তু সেগুলা কিন্তু লোকের কাছে পৌঁছেনি। এবং জানা মতো সেই মানব সৃষ্ট দুর্ভিক্ষে, যেটা অমর্ত্য সেন কলকাতার নোবেল বিজয়ী অমর্ত্য ইনি বলছে এটা একটা মানব সৃষ্ট মানে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষে সরাসরি মারা পড়ে 5 লক্ষ, এবং আরো 1 লক্ষ পরবর্তী পর্যায়ে অনাহারে মরে। মোটামুটি 15 লক্ষ লোক মারা যায় সেই দুর্ভিক্ষে। এটা সব মানব সৃষ্ট। খাদ্যদ্রব্যের অভাব ছিল না, কিন্তু ওগুলা লোকের কাছে যায় নাই। জামা কাপড় ছিল না। আমরা সবাই ওই তখনকার দিনে ইত্তেফাকে মনে হয় বড় আকারে প্রকাশ পায় সে বাসন্তীর কাহিনী, জাল পরা। এখন জাল পরা হয়তো একটু অতিরঞ্জ হতে পারে, কিন্তু খাওয়ার কোনো অভাব ছিল না। এটা কিছু একটা কমেন্টে আমি দেখলাম যে একদিকে লোকে খাওয়া পাচ্ছে না, অন্যদিকে মুজিবের 2 ছেলের বিয়ে রাজকীয় হাইলে, রাজকীয় স্টাইলে মুজিবের 2 ছেলের বিয়ে হয়। মানে জুলাই মাসে 15 আগস্টের 1 মাস আগে, এক্স্যাক্টলি 15 আগস্টের 1 মাস আগে মানে রাজকীয় স্টাইলে একেবারে ভুড়ি ভোজ করে ওখানে মানে ইয়ে যেখানে পথে ঘাটে লোক মারা যাচ্ছে। তারপরে আমার এখনো মনে আছে মুজিবের 75-এ তার জন্মদিন পালন করে, ওটা কি জুনে না জানি কবে। আমি তখন কুমিল্লাতে বাড়িতে নাই, বৃষ্টির দিন, মুজিব তার দোতলাতে দাঁড়ায় আছে আর প্রসেশন দাঁড়াইতেছে, একেবারে মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে মহিলা টহিলা লোকজনের জামা কাপড় বিথিকিচ্ছা চেহারা, আর আমাদের ক্যামেরাম্যানরা এমন বেরসিক ওই ফোকাস করে ওসব মহিলাদের উপরে ফোকাস করে। দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন। এরকম মানে রাজার মতো অবস্থা, অথচ পথে ঘাটে লোক খেতে পেত না, মারা পড়তো। এবং লোকে এগুলা যারা তখন বেঁচে ছিল তারা দেখেছে। এবং মানে আবর্জনার স্তূপের মধ্যে লোকের মধ্যে এবং কুকুর বিড়ালের মধ্যে খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া হইতো, এটাও জনকে। স্যার আমাদের আর 2টা প্রশ্ন আপনার কাছে জানার আছে। আচ্ছা বলো। সেটা হচ্ছে ভারতের এই যে 16 ডিসেম্বর আমাদের বিজয় হলো, সেখানে ভারত এবং টিল নাও আপনার লাস্ট যে আপনার 16 ডিসেম্বর গেল, সেখানেও কিন্তু নরেন্দ্র মোদী তার ফেসবুক এবং টুইটারে টুইট করেছে যে এটা তাদের বিজয়, পাকিস্তানের সাথে তাদের ভারত পাকিস্তান ওয়ার ছিল এবং সেখানে তাদের বিজয় হয়েছে, এটা বলেছে। আমরা সেই সময়ের সেই ছবিগুলোতেও দেখেছি আমাদের বাংলাদেশের কেউ ছিল না। মানে আপনাদের কাউকে রাখা হয়নি কেন? এটা বলতে গেলে আমাকে একটু পিছনে যেতে হয়। যুদ্ধ শেষের পরে 16 ডিসেম্বরের পরে আমি সিলেটে, আমরা শ্রীমঙ্গল চা বাগানের আশেপাশে, আমরা ওখানে আমার টুফিল্ড ওখানে আমরা সংগঠিত করি, ওখানে থাকি। একদিন আমি বাইরে কোথায় যেতেছিলাম, যেতে একটা স্কুলের প্রাঙ্গণে বিরাট অস্ত্রের সামগ্রী এবং ইন্ডিয়ান কিছু অফিস, তারপরে মনে হয় আলটিমেটলি সাইন হয় অক্টোবরে না কখন। এই 7 দফা চুক্তি আমার কাছে এখানে আছে। 7 দফা আমার এই বইতে 7 দফা চুক্তি লেখা আছে। সেই 7 দফা চুক্তিতে বলা হয়েছে যে বাংলাদেশের কোনো স্ট্যান্ডিং আর্মি থাকবে না, একটা আধা সামরিক বাহিনী থাকবে রক্ষী বাহিনীর মতো, যেটা ইন্ডিয়া ট্রেন করবে, অর্গানাইজ করবে, তারা তাদের হুকুম মতে চলবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ইন্ডিপেন্ডেন্ট থাকবে না, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর অনুকূলে যেতে হবে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সবকিছু ভারতের মাধ্যমে করতে হবে। এরকম মানে 7টা চুক্তি আছে, এগুলা মধ্যে কয়েকটা চুক্তি, এগুলা হেরফের বিভিন্ন ভাবে এগুলা করা হয়েছে। কারণ এগুলা কখনো এটা মুজিবনগর সরকার বা বাংলাদেশ সরকার এটা কখনো জনসম্মুখে আনে নাই। এটার একটা হলো অলি আহাদের বইতে একটা ভার্সন আছে, যেটা আমার বইতে আমি উল্লেখ করেছি। আরেকটা ভার্সন আছে ডক্টর কালীনাথ বৈদ্য, তার বইতেও আছে, একটু হেরফের আছে, কিন্তু যেহেতু এটা কোনো জনসম্মুখে আনা হয় নাই, এই জন্য কিছুটা শব্দের হেরফের আছে বলা হয়েছে।
সেটা as I said আমার এই বইতে এটা আমি লক্ষ্য করেছি, বইয়ের শেষ দিকে আছে। এই ৭ দফাটা পরে আবার মুজিব এবং ইন্দিরার মাধ্যমে মার্চ মাসে 72 মার্চ ঢাকায় ১২ দফাতে রূপান্তরিত করে, মানে ৭ দফারই এক্সপানশন ১২ দফা করা হয় ২৫ বছরের চুক্তি। একটা কাইন্ড অফ দাসত্ব চুক্তি। এটা নিয়ে আমি আরেকটা একটু কথা বলতে চাই। এই ২৫ বছরের দাসত্ব চুক্তি একটা কথা বলতে বলতে আরেকটাতে চলে যাই। 1972 অগাস্ট মাসে ২০ অগাস্ট লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন, তখন সে লেফটেন্যান্ট কর্নেল হয়েছে না বেশি জানি না, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন একটা আর্টিকেল লিখছিলেন, মানে ছোট্ট হলিডের প্রথম পেজে উঠেছে, হিডেন প্রাইড অফ দ্য ফ্রিডম ফাইটার্স, ২০ আগস্ট 1972। সেটাতে এই ২৫-এর গোলামী চুক্তির ব্যাপারে সেটা লিখেছেন যে মানে তার কথায় হলো যে বাংলাদেশকে ভারতের কাছে বন্দি করে রাখা হয়েছে। এখন যেই ফ্রিডম ফাইটাররা যুদ্ধ করেছে তাদের পথে ঘাটে দেখা যায় যে তারা ডিমোরালাইজড, যেই স্পিরিট নিয়ে যুদ্ধ করেছে সেই স্পিরিট তাদের কাছে নাই কেন। যাই হোক, সে আরো কিছু লিখেছে। এটা তো আওয়ামী লীগের কাছে সরকারের একটা মানে বোমা। শেখ মুজিব যখন দেশে নাই, সে টাকাটা তো নিজে থরথর করে কাঁপতেছে, কিছু বলার কিছু নাই। কিন্তু জিয়াউদ্দিন ইজ এ প্রাউড সোলজার, প্রাউড ম্যান। সে কিছুক্ষণ পরে বাইরে টাইরে যায়, আসে বলছে আমি একটু চিন্তা করি, বাইরে ফেরত আসা যায়। সে সোজা করে, সরি স্যার, আমি যা বলেছি আমি অন্যায় কিছু বলিনি, আমি কোনো মাপ চাইতে পারবো না, এই বলে সে চলে আসছে। হি ওয়াজ ডিসমিসড। মজার কথা হলো ওই দিন জুলাই মানে অগাস্টের ২০ তারিখে আমারও একটা আর্টিকেল দৈনিক বাংলাতে প্রকাশ হয়। আমার পাকিস্তান থেকে আমি কিভাবে পালায় আসছি সেই কাহিনীটা দৈনিক বাংলার মানে প্রকাশ হয়। এই থেকে অ্যানাউন্স করে যে আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছি, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা আমাদের মাতৃভূমি রক্ষা করব। তারপরে থেকে সর্বস্তরের লোকজন গিয়েছে। এর আগে কেউ কোনো স্বাধীনতার ডাক দেয় নাই। আওয়ামী লীগ বা অন্য লোক যত জাতি আজেবাজে কথা, সব মিথ্যা কথা। শেখ মুজিব তো বলেই নাই, বলার তার ইচ্ছা ছিল না। এমনকি তাজউদ্দিন একটা রেডিও নিয়ে গেছে, একটা লিখিত ভাষণ নিয়ে গেছে ইন্ডিপেন্ডেন্সের, মুজিব রিফিউজ করেছে, সেটা করবে না, কারণ আমি যদি এগুলো করি, উনি বললেন আমার বিরুদ্ধে এগুলো সাক্ষী হয়ে থাকবে, আমার বিচার করবে। চিন্তা করো, তখনও শেখ মুজিবের ওই ট্রিজনের চিন্তা সে করে নাই। আওয়ামী লীগ অনেক কাহিনী বানাইতেছে, সে নাকি অ্যারেস্ট হওয়ার আগে সে মানে স্বাধীনতার কি জানি বলে ২৭ তারিখ হরতাল বলে গিয়েছেন। এক্স্যাক্টলি ২৭ তারিখে হরতাল ডাক দিচ্ছে, তার যদি তোমরা যায় নাকে তাল দিয়ে ঘুমাও। ২৭ তারিখে হরতাল, এগুলো মানে শারমিন আহমদের বইতে এসব সব লেখা আছে। আমার কাছে শারমিন আহমদের বই আছে, লেখা আছে। তো সেই প্রেক্ষিতে এখন চিন্তা করো, মুজিব কোনো স্বাধীনতার ডাক দেয় নাই, চায়ও নাই। এই জিয়াউর রহমানের ঘোষণার পরেই লোকে জানতে পারলো, একটা ডাইরেকশন পাইছে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। তখনই আপামর জনতা, ছাত্র, শিক্ষক, যারা পুলিশ, বিডিআরের যারা যারা ছিল, এখনো মানে পলিটিক্যাল কোনো ডাইরেকশন পায়নি, তারা একটা ডাইরেকশন পাইলো, তারা যুদ্ধ শুরু করলো এবং একে একে সবাই জয়েন করা শুরু করলো। তারপরে মুক্তিযুদ্ধের কাহিনী আমরা সবাই জানি কিভাবে কিভাবে হলো। এখানে আমি একটু উল্লেখ করতে চাই, ভারতীয় পররাষ্ট্র সচিব ছিলেন জে.এন. দীক্ষিত। তিনি একটা বই লিখেছেন, আমার কাছে আছে, যে লিবারেশন এন্ড বিয়ন্ড, বাংলাদেশের লিবারেশনের উপরে। তিনিও কিন্তু এই যে সারেন্ডার সেরিমনিতে মুক্তি বাহিনী ছিল না, উনি নিজে কিন্তু এটা ক্রিটিসাইজ করেছেন। ইন্ডিয়ান সেনা সামরিক বাহিনী এবং পলিটিক্যাল লিডারশিপকে দিল্লিতে উনি এটা ক্রিটিসাইজ করেছেন, ঠিক হয় নাই। কারণ মুক্তি বাহিনীর অবদান ছিল, তাদের যুদ্ধ শুরু হয়েছে 25 মার্চ থেকে এবং 16 ডিসেম্বর পর্যন্ত তারা রক্ত দিয়েছে, তাদের হতাহতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকে এতে সামিল করা উচিত ছিল, করা হয় নাই এটা। এবং যে সারেন্ডার সেরিমনিতে তাদেরকে যে সংস্কৃত করা হয় নাই, এটা তো সে ক্রিটিসাইজ করেছেন। এবং আরেকটা জিনিস দীক্ষিত তার বইতে লিখেছেন
যে পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান থেকে 1947 থেকে তারা 47 থেকে এটা পরিকল্পনা করে আসতেছে যে পূর্ব পাকিস্তান থেকে আলাদা করতে হবে, কারণ দুই পাশে দুই পাকিস্তান, মাঝখানে ইন্ডিয়া একটা কোণঠাসা হয়ে আছে। এবং এই জন্যই তারা ইন্ধন যোগাইতেছিল গত 23 বছর থেকে কিভাবে পূর্ব পাকিস্তান আলাদা করা যায়। অতএব 71-এ সেই সুযোগটা এসেছে, তারা এই জন্য সর্বান্তকরণে আমাদেরকে সাহায্য করেছে। অনেকে বলে যে মুক্তিযুদ্ধরা বাংলাদেশটা ইন্ডিয়া নাকি আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। ইয়েস, ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করেছে, হাতিয়ার দিয়েছে, আমাদের রসদ দিয়েছে, স্যাংচুরি দিয়েছে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আরেকটা স্যার কঠিন প্রশ্ন করি স্যার, মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন মনে হয়েছে স্যার যে মুক্তিযুদ্ধে অংশ নেওয়াটা ভুল ছিল? আমি জীবনে 2টা কাজ ভালো করেছি, আর কোনো ভালো কাজ করিনি। অন্তত ছোটখাটো কিছু করতে আমি অন্তত 2টা কাজ জীবনে ভালো করেছি, তার জন্য আমার কোনো রিগ্রেট নাই এবং আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ, তিনি আমাকে সেই সুযোগটা দিয়েছেন। একটা হলো 71-এ আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি, আমার যে যৎসামান্য অবদান আমি রাখতে পেরেছি, যা কিছু আমার সাধ্য ছিল আমি করেছি। দ্বিতীয়, 15ই আগস্টে দেশকে উদ্ধারকারী যে সূর্য সন্তানরা ওই ঘটনাটা ঘটেছে, তাতে আমি সংস্কৃত হতে পেরেছি। এই জন্য আমি 2টা কাজের জন্য নিজেকে আমি গর্বিত মনে করি। অতএব মুক্তিযুদ্ধ কালে আমার জগলুল হোসেনের কথা আমি বারবার বলি, শ্রদ্ধেয় মানুষ, উনি একটা জিনিস বারবার বলে, মুক্তিযুদ্ধের সময় 3টা ফোর্স কাজ করেছে। একটা হলো পাকিস্তান, তার পক্ষে ছিল আমেরিকা একটা ফোর্স, যেটা বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ চলতেছিল এটাকে দাবানো এবং পুরোটা আবার পাকিস্তানে পরিবর্তন করা। দ্বিতীয় হলো ভারত তো চাচ্ছিল বাংলাদেশকে আলাদা করা পাকিস্তান থেকে, সর্বান্তকর তারা চেষ্টা করছিল। তৃতীয় ফোর্সটা হলো আমাদের মুক্তি বাহিনী বাঙালি, যাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে দেশকে স্বাধীন করা। পশ্চিম পাকিস্তানে 23 বছর পশ্চিম পাকিস্তানের থেকে তারা যে ভুক্তভোগী ভুগেছে সেটা থেকে নিজেকে মুক্ত করা, এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। এবং তারা সেই লক্ষ্য, এবং তাদের শহীদের সংখ্যা 3 লক্ষ হোক বা 3 মিলিয়ন হোক সেটা প্রশ্ন নয়, কিন্তু শহীদ হয়েছে, একটা হত্যাযজ্ঞ হয়েছে, আমাদের মা বোনদের উপর অত্যাচার হয়েছে। সে একজন হোক দুজন হোক আমি জানি না, আমি আমার কার সাথে কারোর পরিচয় হয় নাই, দেখি নাই, কিন্তু এটা হয়েছে। ইতিহাস পড়ে, বই পড়ে সবাই জানে এটা ঘটেছে। অল্প হোক বেশ হোক, এরকম একটা ঘটনা ঘটেছে। অতএব সেই ক্ষেত্রে এই একটা মুক্তিযুদ্ধে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো বাংলাদেশের মানুষ আপনারা যারা 15ই আগস্ট এবং যেটা বলছিলেন যে অবশ্যই মুক্তিযুদ্ধে আপনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যেন তেন মুক্তিযোদ্ধা না। এবং 15ই আগস্টের ব্যাপারে তো আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমার যদি বয়স থাকতো, আমাকে যদি আপনি ওই সময় কোনোভাবে ডাকতেন, আমি যেই পরিস্থিতিতে থাকতাম সবার আগে বন্দুক নিয়ে আমি আপনার পাশে থাকতাম। তো এটা আমার একটা আক্ষেপ আছে, আমি ওই 15ই আগস্টের যুদ্ধে অংশ নিতে পারি নাই। এটার জন্য বাংলাদেশের মানুষ আপনাদের রেসপেক্ট করে। কিন্তু এত বড় 2টা যুদ্ধে অংশ নেয়া একজন বিজয়ী যোদ্ধা, আমাদের দেশ নিয়ে কি এখন কোনো চিন্তা করেন না? আপনার পরিকল্পনা কি দেশে যাওয়ার কোনো এরকম চিন্তা ভাবনা করছেন কিনা? ইলিয়াস, এতক্ষণ আলাপ আলোচনার মাধ্যমে তুমি তো জানতে পারছো আমরা যারা 15ই আগস্টে জড়িত ছিলাম তারা কেমন দেশপ্রেমী। আমরা দেশের জন্য যুদ্ধ করেছি, জানের পরোয়া করে নাই। যেভাবে আমি পালাই আসছি পাকিস্তান থেকে জিপ নিয়ে, মরে যেতে পারতাম, অনেক অঘটন ঘটতে পারতো, তারপরেও যুদ্ধক্ষেত্র বিভিন্ন সমস্যার সমাধান হয়েছে। ইট ইজ আল্লাহর মেহেরবানি যে আমি বেঁচে আছি এখনো। অতএব এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমি নিজেকে গর্বিত মনে করি। তো সেখানে দেশের প্রতি আমাদের ভালোবাসা সেটা বোঝা যায়, এবং সেই ভালোবাসার জন্যই 15ই আগস্ট ঘটনাটা ঘটেছে। কারণ দেশের জন্য আমরা যুদ্ধ করেছি, দেশ অধপতন যেতে যাচ্ছে, সেই অধপতন থেকে রক্ষা করার জন্যই আমরা 15ই আগস্টে জড়িত করছি। এবং তখনকার সময় সূর্য সন্তান হিসাবে খেতাব দেওয়া হয়েছে, দেশকে উদ্ধারকারী, রক্ষাকারী করা হয়েছে। অতএব সেই প্রেক্ষিতে
দেশে আমরা নিশ্চয় এখনো বিদেশে কিছু কিছু লোক তো হাসিনা ঝুলাই দিছে, তারা চলে গেছে দুঃখজনক ভাবে। সত্য তাদের প্রতি সবার প্রতি আমার মানে শ্রদ্ধা সশ্রদ্ধ সালাম। তারা নাই আজকে আমাদের মধ্যে, কিন্তু যেই কজন আছে তাদের এখনো দেশকে দেওয়ার আমার মনে হয় অনেক কিছু আছে। তারা সবাই যে দেশে যেতে চায়, কিন্তু দেশে যাওয়ার কিন্তু একটা বিচার ঘটালো, প্রহসনের বিচার। সেই প্রহসনের বিচারের মাধ্যমে আমাদের ফাঁসির হুকুম হলো। সেই হুকুম কিন্তু এখনো বলবৎ আছে। হুম, সেই যতদিন পর্যন্ত সেই হুকুমটা বলবৎ থাকে, আমাদের কেউ ভিতরে দেশে যেতে পারছে না। তারপরে শুধু সেটা নয়, এমনকি জেল হত্যার কাহিনী তো আমাদেরকে জড়ানো হয়েছে।